আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। নতুন একটা বছর শুরু হলো এবং বছরের শুরুতে আমি একটা চমকপ্রদ কথা শুনলাম। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, নির্বাচন কমিশনের একজন কমিশনার জনাব আনিসুর রহমান একটা দুর্দান্ত কথা বলেছেন। উনি কতটা হিসেব করে বুঝে বলেছেন আমি জানি না, তবে উনি বলেছেন যে দলীয় সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু করা যায়। তো উনি যখন বলেন করা যায়, তার মানে কে করা যায়? নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন করতে পারেন, এই হলো ওনার দাবি। এবং এই দাবির সপক্ষে উনি যুক্তিও দিয়েছেন। উনি বলেছেন যে সেটা যে করা যায়, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন তার প্রমাণ। এইটাকে উনি প্রমাণ হিসেবে হাজির করেছেন এখানে। এবং এই দাবির প্রেক্ষিতে উনি একটা যে বক্তব্যটা রেখেছেন, এই বক্তব্যটা আমাদের রাজনৈতিক অঙ্গনে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে। দেখুন, আগে কিন্তু বলা হচ্ছিল, অনেকে বিরোধী দলগুলো বলছিল, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন দেখিয়েই সরকার দাবি করবে যে দলীয় সরকার, এই নির্বাচন যেহেতু সঠিক হয়েছে, সুষ্ঠু হয়েছে, অতএব দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে, আপনারা সবাই নির্বাচনে আসুন। এই ধরনের কথা কিন্তু শুরু থেকেই বলা হচ্ছিল। সেই কথার সত্য মিথ্যা, সেই কথা যথার্থতা, এটা নিয়ে হয়তো দীর্ঘ আলোচনা হতে পারে, কিন্তু সেই আলোচনায় আমি যাব না। আমার আলোচনা হলো যে আনিসুর রহমান সাহেব যে কথাটা বলেছেন, এই কথাটার কতটুকু ভিত্তি আছে, এই কথাটা আমাদের সমাজের প্রেক্ষিতে আদৌ কি গ্রহণযোগ্য, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখন আমি যদি এই বিচারটা করতে যাই, তাহলে আমাকে প্রথমে আনিসুর রহমান সাহেবকে চিনতে হবে যে উনি কে, ওনার অতীত ইতিহাস কি। উনি একজন সচিব, সিনিয়র গভর্নমেন্টের একজন সিনিয়র সচিব হিসেবে উনি রিটায়ার করেছেন। ওনার কর্মস্থল, গুরুত্বপূর্ণ কর্মস্থলের মধ্যে উনি রিটায়ার করার আগে 2 বছর উনি জ্বালানি মন্ত্রণালয়ে ছিলেন। জ্বালানি মন্ত্রণালয় মানে আমাদের দেশে এই যে জ্বালানি যে বিষয়গুলো আছে, আমাদের জ্বালানি নিয়ে যে বিতর্কগুলি হয়েছে, এই যে আপনার বিভিন্ন রকম বিদ্যুৎ কেন্দ্র, ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্রগুলো, এগুলো যে মন্ত্রণালয়ের অধীনে, উনি সেই মন্ত্রণালয়ের সচিব ছিলেন 2 বছর। তারও আগে 2 বছর ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব। তো জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালীনই উনি প্রমোশন পেয়ে সিনিয়র সচিব হয়েছিলেন। তারপরে উনি অবসরে গিয়েছেন, নির্বাচন কমিশন হয়েছেন। এবং এই নির্বাচন কমিশন হওয়ার পর উনি কিন্তু একটা বড় ধরনের একটা ঘটনার সঙ্গে ওনার নাম কিন্তু উঠে এসেছিল। সেই ঘটনাটা কোনটা? আজকে থেকে 3 মাস আগে। 3 মাস আগে উনি নির্বাচন কমিশন যখন মাঠ পর্যায়ের কর্মকর্তা মানে ডিসি এসপিদের ডেকে এনে একটা আলোচনা সভা করছিল, মতামত দিচ্ছিল তাদের, সেখানে কিন্তু ওই যে ডিসি এসপিদের মানে প্রতিবাদের মুখে যিনি তার বক্তব্য শেষ করতে পারেননি, সেই ব্যক্তি কিন্তু এই আনিসুর রহমান সাহেব। এবং তারপর এরপর উনি বেশ কিছুদিন অফিসে করেনি, রাগ করে নাকি অভিমান করে, আমি জানি না। এবং তারপর অনেকদিন পরে ওনাকে আলোচনায় দেখলাম এই কথা বলতে শুনে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যায়। তো দলীয় সরকারের প্রশাসনটা কারা? এই ডিসিএসপিরা। যে ডিসিএসপিরা উনাকেই কথা বলতে দেয় নাই, উনার আমন্ত্রণে এসে, মানে উনাদের আমন্ত্রণে এসে এই ডিসিএসপিরা এমন বেয়াদবি করেছে যে আমন্ত্রণকারীরাই মঞ্চ থেকে নেমে পড়তে বাধ্য হয়েছেন। সেই ডিসিএসপিদের নিয়ে উনি এখন ভাবছেন যে তাদের নিয়েও একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তার মানে এর মধ্যে 3 মাসে কি ঘটেছে, ওনার চিন্তাগত জায়গায় কি পরিবর্তন এসেছে, এটা অবশ্য চিন্তা করা বিষয়। কেন এসেছে সেটা অবশ্য খতিয়ে দেখা যেতে পারে। যাক, সেই এটা আমাদের কাজ আসলে না। আমরা সরাসরি যে কথাটা বলতে চাই যে ওনার এই কথার যথার্থতা কতটুকু। দেখুন, একটা নির্বাচন সুষ্ঠু হয় কিভাবে? আমি ভোট গ্রহণ করব, মানে আমি নির্বাচন কমিশনের লোক, আমি লোকজন নিয়ে বসে আছি, লোকজন আসবে, ভোট দিবে, আমি কাউকে ভোট দিতে বাধা দেব না,
আমি বলবো যান আপনি ভোট দিয়ে আসেন, এটুকু কি আমার দায়িত্ব শেষ? অথবা এইটুকুর মধ্যে কি নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে? আপনি নির্বাচন কমিশন, আপনি এইটুকু করতে পারেন। আরেকটা কাজ আপনি কি করতে পারেন? আরেকটা কাজ আপনি করতে পারেন, বলেন যখন নির্বাচনটা হয় তখন ওই এলাকার প্রশাসন আপনার আন্ডারে থাকে, এটাও ভালো কথা, প্রশাসন আপনার আন্ডারে থাকে। কিন্তু আমাদের এখানে কি হয়, বিরোধী দলকে নানা রকম মামলায় গ্রেফতার করা হয়। যখন আপনি বলবেন এদের গ্রেফতার করছে কোনো, যদি পুলিশ বলে এদের বিরুদ্ধে আজকে থেকে 1 বছর আগে একটা মামলা হয়েছিল, সেই মামলার তারা আসামি, তাদেরকে আমি ধরতেই পারি, আপনি না করবেন কিভাবে? এবং সেটা তো হচ্ছে বাংলাদেশে বিএনপি করে, এমনকি উপজেলা পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায়ে যারা শীর্ষ নেতা আছে বিএনপি, মানে উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, অথবা এই শীর্ষ পর্যায়ে প্রথম 10 জন যে নেতা আছে, এদের কার নামে বাংলাদেশে মামলা নেই বলেন? কার নামে মামলা নেই? 100-150 জনের নামে মামলা হয়, তারপরে আর বাকিগুলো আরো অনেকে লিখে দেওয়া হয়, এবং সেখানে যখন যাকে প্রয়োজন হয় ঢুকাই দেওয়া হয়। পল্টনে ঘটনা ঘটেছে সামনে, সেখানে মামলা আসামি কে হয়েছে? দলের সাধারণ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি ঢেল মেরেছিলেন এবং এমন আসামি হয়েছে, ওনাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে, এখনো তাকে মুক্তি দেওয়া হচ্ছে না, জামিনও পাচ্ছেন না উনি। তো এই কাজগুলি আপনি ইলেকশন কমিশন কিভাবে আপনি করবেন, কন্ট্রোল করবেন? যদি প্রার্থীরাই বেরোতে না পারে রাস্তায়, যদি প্রার্থীরা যদি ভোটারদের কাছে যেতে না পারে, যদি প্রার্থীরা তাদের পোলিং এজেন্ট দিতে না পারে, আপনি কিভাবে আশা করছেন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব? আপনি তো দলীয় সরকারের অধীনে একটা বক্তৃতাই শেষ করতে পারেন না, তার আগে আপনাকে নামিয়ে দেওয়া হয় অথবা নেমে পড়তে হয়। সেখানে আপনি কিভাবে আশা করছেন সম্ভব? হ্যাঁ, আমি স্বীকার করছি যে রংপুরের নির্বাচনটা ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? ওখানে বিএনপি ছিল না, 1 নম্বর কথা মানতে হবে। 2 নম্বর হলো ওখানে তো আওয়ামী লীগের কোনো সাংগঠনিক শক্তি ছিল না। আওয়ামী লীগের সাংগঠনিকভাবে এতটাই দুর্বল ছিল ওখানে যে তাদের জামানত হারিয়েছে। সেইটা দেখে যদি আপনি ভাবেন যে আপনি জাতীয় নির্বাচনটা সুষ্ঠু করতে পারবেন, তাহলে জনাব আনিসুর রহমান, আপনি আসলে অনেক স্বপ্ন দেখছেন। একটা ঘটনা বলি, ঢিবি দেখেছেন? ঢিবি, উই পোকার ঢিবি, ওটা দেখতে কিন্তু পাহাড়ের মতো, আপনি ওটা ডিঙিয়ে যেতে পারবেন 1 মুহূর্তে। আর উই পোকার ঢিবি ডিঙিয়ে যে আপনি যদি ভাবেন আপনি হিমালয়েও চড়তে পারবেন, কারণ হিমালয় দেখতে উই পোকার ঢিবির মতোই, তাহলে কিন্তু আপনি ভুল করবেন, আপনি হোঁচট খাবেন, আপনি আছড়ে পড়বেন, আপনি উঠতে পারবেন? উই পোকার ঢিবি পার হওয়ার সাফল্য আর হিমালয় পার হওয়ার সাফল্য এক জিনিস নয় ভাই। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, আবার কথা হবে। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ।